অবৈধ প্রতিষ্ঠানের কাছে জিম্মি আইএসপি, সন্ত্রাসী কায়দায় এলাকা দখল করে চলছে ব্যবসা, আইপি লগ না থাকায় ধরাছোঁয়ার বাইরে সাইবার অপরাধীরা। উত্তাপ কমছে শীতকালীন সবজির বাজারে, আগের চেয়ে অর্ধেক দামে মিলছে শিম, টমেটো, সেচ ও সারের বাড়তি খরচ নিয়ে দুশ্চিন্তায় কৃষক। 2 বছর পর বন্দরনগরীতে চলছে 3 দিনের আবাসন মেলা, করোনার ধাক্কা কাটিয়ে ওঠার আশা ব্যবসায়ীদের, দাম বেশি বলছেন ক্রেতা দর্শনার্থীরা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি সাইফুদ্দিন রবিন। দেশে বর্তমানে প্রায় 2000 অবৈধ আইএসপি রয়েছে। আইপি লগ ছাড়াই ইন্টারনেট ব্যবহার করছেন 30 থেকে 40 লাখ গ্রাহক, যার কারণে আইপি অ্যাকাউন্টের হদিস পায় না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সন্ত্রাসী কায়দায় এলাকা দখল করে ব্যবসা করছে অবৈধ ব্যবসায়ীরা, এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে বৈধ আইএসপি। দেশে বৈধ ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদানকারী সংস্থা আছে প্রায় 2000। এদের ব্যবহারকারীর সংখ্যাও 1 কোটি ছাড়িয়েছে। এর বাইরে অনুমোদন ছাড়াই অবৈধভাবে ইন্টারনেট ব্যবসা করছে আরও অনেক অসাধু ব্যবসায়ী। আইএসপি অ্যাসোসিয়েশন বলছে 2000 অবৈধ প্রতিষ্ঠানের কাছে জিম্মি বৈধ ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকরা। সন্ত্রাসী কায়দায় এলাকা দখল করে ব্যবসা করছে তারা। টঙ্গীতে একবার কাজ করতে গেছিলাম, টঙ্গীতে ওই সময় মনে করেন নাম করে ডাইরেক্ট অস্ত্র বাইর করে ট্রেড দিছে, ট্রেড দেওয়ার পরে ওইখান থেকে বের করে দিছে। বাধা প্রদান করে যে আমাদের কিছু টাকা দাও, তাইলে কাজ করতে পারবা, নাহলে করতে পারবা না, এরকম। পুলিশকে জানাইলে তো আর কিছু হবে না, ব্যবসা যেহেতু করতে হবে ওরকমভাবে করতে হবে, পুলিশকে জানাইলে আরও ঝামেলার সৃষ্টি হবে। প্রত্যেক ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীর অ্যাকাউন্টের আইপি লগ সংরক্ষণের আইনি বাধ্যবাধকতা আছে। অনুমোদনহীন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের কোনো আইপি লগ ব্যবস্থাপনা নেই, ফলে বিভিন্ন সময় সাইবার অপরাধীদের খুঁজে বের করতে পারে না আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো। সাসপিশিয়াস কোনো ব্যক্তি যদি কোনো কিছু করতে চায় বা কোনো কিছু করেও ফেলে, তাকে ধরা খুবই সহজ, যখন আমাদের কাছে তারা লগ সার্ভারের ডাটাগুলো চায় আমরা দিতে পারি। কিন্তু যেই অবৈধ আইএসপিগুলো যারা ব্যবসা করে, তারা সরকারকে না লগ সার্ভার তারা মেনটেন করছে, না সরকারকে ভ্যাট ট্যাক্স দিচ্ছে, ইভেন সরকারের খাতায় সেই গ্রাহককে তাও জানা নেই। ভুক্তভোগী বৈধ ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো বলছে এসব নিয়ে স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ করলেও সুফল মিলছে না। নিয়ন্ত্রক সংস্থার কাছেও এমন শত শত অভিযোগ জমা পড়েছে। প্রশাসনের সহযোগিতায় দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিচ্ছে বিটিআরসি। লাইসেন্স হোল্ডার যারা, সেগুলো অবশ্যই আইনের দৃষ্টিতে অবৈধ। সেক্ষেত্রে দুটো ব্যবস্থা আছে। একটা হচ্ছে আমাদের কাছে যদি অভিযোগ করে তো আমরা সেটা স্থানীয় প্রশাসনকে জানিয়ে দিই, আইন প্রয়োগের সংস্থার কাছে, অথবা যদি স্থানীয় প্রশাসনকে কেউ জানায় তখন তারাও কিন্তু অ্যাকশন নেয় যে তোমার কি লাইসেন্সে দেখাও। এই জন্য কিন্তু আমরা স্থানীয় প্রশাসনকে এর সাথে সংযুক্ত করেছি। সরকারি নির্দেশনার তোয়াক্কা করছে না অনুমোদনহীন এসব প্রতিষ্ঠান। মানহীন সেবা দিয়ে গ্রাহকদের কাছ থেকে আদায় করছে ইচ্ছে মতো সার্ভিস চার্জ। ফলে সরকারের এক দেশ এক রেট কার্যক্রমও পুরোপুরি কার্যকর হচ্ছে না। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে যখন আমরা কোনো আইন প্রয়োগকারী সংস্থার কাছে যাই, তারা আসলে সেই জিনিসগুলো পলিটিক্যাল কারণে হোক, অনেক সময় বিভিন্ন মাসল পাওয়ারের কারণে হোক, তারা সেই সমাধানগুলো দিতে পারে না। সেই সমাধানগুলি একমাত্র বিটিআরসির পক্ষেই সম্ভব। এদিকে এক দেশ এক রেট কার্যকরের জোরালো পদক্ষেপ নিতে যাচ্ছে বিটিআরসি। কিছু কিছু লোক তো চেষ্টাই করবে মাসল পাওয়ার দেখিয়ে এটাকে ক্ষতিগ্রস্ত করা, লাভ করা। যারা অবৈধ আইএসপি আছে তারা যেন দৌরাত্ম করতে না পারে, সবাই যেন শৃঙ্খলার মধ্যে থাকে। এটা জনসাধারণের সুবিধার জন্য, আমাদেরকে জানানোর জন্য স্থানীয় প্রশাসনকে সংযুক্ত করেছে, এই জন্যই যে তাদের জিনিসটা ওয়াকিবল হয়। আইএসপি অ্যাসোসিয়েশন বলছে অবৈধ প্রতিষ্ঠানগুলোর গ্রাহক আছে প্রায় 40 লাখ। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। শীতকালীন সবজির বাজারে উত্তাপ কমছে, যেন সপ্তাহের চেয়ে অর্ধেক দামে বিক্রি হচ্ছে শিম, টমেটো। শীত স্থিতিশীল পেঁয়াজ ও আলুর বাজার, তবে এখনও কৃষকের খরচ ও বাজার দরের মাঝে বিস্তর ফারাক। ব্যবসায়ীরা বলছেন তেলের বাড়তি দামের মাসুল দিচ্ছে সবাই। সড়কে কয়েক দফা হাত বদল হওয়ায় সবজির দাম আরও বাড়ে। অন্যদিকে কৃষকের দুশ্চিন্তা সেচ ও সারের খরচ নিয়ে। বাজারের খবর জানাচ্ছেন সহকর্মীরা।
প্রকৃতিতে শীতের আমেজ আসতে শুরু করেছে, তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছে, কিন্তু বাজারে এসে গত কয়েক সপ্তাহ ধরে যে উত্তাপ দেখা যাচ্ছিল সবজির দামের ক্ষেত্রে, সেটিও কিন্তু কিছুটা একই সাথে কমছে। বেশিরভাগ সবজি 40 থেকে 60 টাকা কেজি দরের মধ্যে বেচা কেনা হচ্ছে। বিশেষ করে যেটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা ছিল গত 2-3 সপ্তাহ, শিম, সেটি গত সপ্তাহে 120 থেকে 130 টাকায় কিনতে হয়েছে। এই সপ্তাহে কিন্তু দাম এটি 50 টাকায় নেমে এসেছে। অন্যদিকে অন্যান্য সবজির কথা যদি বলি, পটল, বেগুন এই পণ্যগুলো 30 থেকে 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। টমেটোর কেজি 180 টাকা উঠেছিল কিছুদিন আগেও, সেটি 100 থেকে 120 টাকার ভিতরে ওঠানামা করছে। প্রথম তাকে আসার পরে আবার এক পার্টিরা নামায়, ওইখান থেকে আমরা কিনি, কেনার পরে মানে আপনার 10 টাকা ডিফারেন্স হইতে পারে। ক্রেতারা কিন্তু বাজারে এসে তারপরও স্বস্তিতে নেই। কেন বলছি, আগে যেই বাজারটি তারা যেই পরিমাণ টাকায় করতে পারতেন, এখন একই পরিমাণ বাজার করতে তাদের অনেক বেশি টাকা লাগছে। এন্ট্রি লেভেলে সর্বোচ্চ বেতনে ঢুকছি, আমার জন্যই তো কঠিন হয়ে যাচ্ছে। তাহলে মানে যারা এর চেয়ে নিচে আছে তারা কীভাবে সার্ভাইভ করবে আমি জানি না। এই ছিল আমার কাছে রাজধানী সবজি বাজারের খবর। আমরা পাইকারি বাজারের খবর জানতে চলে যাচ্ছি নওগাঁয় আমাদের সহকর্মী শফিক ছোটনের কাছে। তৌহিদ, আপনাকে ধন্যবাদ। পাইকারি বাজারে সব ধরনের শাকসবজি সরবরাহ বেড়েছে, কিন্তু সেই অর্থে বাজার দর কমেনি। প্রতি কেজি নতুন আলু বিক্রি হচ্ছে 160 থেকে 170 টাকা কেজি দরে, আর পাতাসহ নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা দরে। নতুন যেসব জিনিস, পেঁয়াজ, নতুন আলু, এগুলো বাজারে এখনো আসতে শুরু করেনি। যদি আসে 1-1 সপ্তাহের মধ্যে আরও দাম কমে যাবে। আর এই মিষ্টি লাউ, এটা সরবরাহ এবার খুবই কম। বাজারে এখনো মিলছে গ্রীষ্মকালীন সবজি, অর্থাৎ পটল, করলা, বেগুন। বাজার দর প্রতি কেজি 35 থেকে 40 টাকা। একটি মিষ্টি লাউ বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা দরে। এর পাশাপাশি মূলা, শিম বা অন্যান্য শীতকালীন শাকসবজি 30 থেকে 35 টাকার নিচে মিলছে না। এই ছিল পাইকারি বাজারে আমার কাছে সবশেষ। চাষি পর্যায়ের খবর জানতে যাচ্ছি শরীয়তপুরে সহকর্মী কাজী মনিরুজ্জামানের কাছে। ধন্যবাদ। রাজধানীতে এক একটি সবজির যে ধরনের দাম শুনতে পায় কৃষক, এতে তারা হতাশ থাকে। এদিকে ডিজেলের দাম বৃদ্ধিতে এমনিতেই ভাবতে হচ্ছে কৃষককে, তার উপরে সার এবং বীজের যে সংকটের কথা শোনা যাচ্ছে, তাতে তারা চিন্তায় পড়েছেন। আমরা যেই দামে এই কাঁচা শীতের সবজি বেশি, কিন্তু তার চেয়ে অনেক বেশি এই মূল্য বেছে কিন্তু ঢাকা, কিন্তু আমরা সেই দাম পাই না। উৎপাদন খরচ দেখা যাচ্ছে বেসন কিংবা সার দেখা যাচ্ছে বাজারে অনেক সময় পাই না, দেখা যাচ্ছে খরচ অনেক বেশি হয়ে যায়। উৎপাদন খরচ নিয়ন্ত্রণে থাকার সমাধানের দাবি জানিয়েছেন কৃষক। সব কিছুর দাম বাড়তি, আমরা তো মনে করো সব কিছু কিনতে পারি না, এবং ফসলের দাম ন্যায্য আমি পাই না। এই ছিল আমার কাছে শরীয়তপুরের কৃষি মাঠ থেকে সবশেষ খবর। একটু মাছ আহরণ এবং বাজারজাতের খবর জানতে যাচ্ছি সুনামগঞ্জে। সহকর্মী আমিনুল ইসলাম যোগ দিচ্ছেন। আমিনুল, হাওড় অঞ্চলে মাছের সরবরাহ কেমন দেখছেন, দাম পরিস্থিতি কেমন একটু জানতে চাই। সুনামগঞ্জে আপনাকে শুরুতে ধন্যবাদ জানাচ্ছি যে সুনামগঞ্জের দর্শকরা জানেন যে সুনামগঞ্জ হাওড়ের জেলা, এবং এখানে আসলে ব্যাপক মাছের উৎপাদন হয়ে থাকে। বিভিন্ন জলাশয়, বিশেষ করে বিলগুলো যেগুলো রয়েছে, সেখানে অনেক মাছের উৎপাদন হয়ে থাকে, যেগুলো আসলে সুনামগঞ্জের মানুষের চাহিদা পূরণ করে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে এসব মাছ নিয়ে যাওয়া হয়। এর মধ্যে আপনার দেশীয় মাছের যে প্রজাতিগুলো রয়েছে সেগুলো তো আছেই, পাশাপাশি হচ্ছে যে এখানকার যে বাজারগুলো রয়েছে সেখানে আমরা বিশেষ করে যে কাঠ জাতীয় মাছগুলো আছে চাষযোগ্য, সেগুলো আসলে আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে এখানে আছে কাতল জাতীয় মাছ, কাতল, তারপরে হচ্ছে রুই, মৃগেল, এরপরেও আছে বিভিন্ন ধরনের কাঠ জাতীয় মাছ। বিশেষ করে বাজারের এই মুহূর্তে যে মাছের চাহিদা রয়েছে সেটির দর্শকদের, বিশেষ করে যারা ক্রেতা আছেন, তাদের যে দাবিটি হচ্ছে যে দেশীয় মাছের অনেকটাই সংকট আছে। বিশেষ করে দেশে হাওড়ে যেগুলো উৎপাদিত হয়ে থাকে ছোট মাছ, সেগুলোর আসলে অনেক ক্ষেত্রেই সংকট আছে। এরপরে যে কাঠ জাতীয় মাছগুলো রয়েছে সেগুলোর দাম একটু বলে দিতে চাই। এগুলোতে আসলে 450 থেকে 500 টাকার মধ্যে বিভিন্ন ধরনের কাঠ জাতীয় মাছ পাওয়া যাচ্ছে। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে শোল মাছ পাওয়া যাচ্ছে, তবে সেটা আকারে অনেক ছোট। এই পাশে যদি দেখাই একটু, কই মাছ আছে, এগুলোর দাম 400 থেকে 500 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে, বিভিন্ন ধরনের আকারের মাছ। তো সব মিলিয়ে আসলে বাজারে
মাছের যে ধন্যবাদ আপনাকে। টানা কয়েক বছরে মন্দাভাবে বিপর্যস্ত চট্টগ্রামের আবাসন খাত। এই অবস্থায় 2 বছর বিরতির পর বন্দরনগরীতে শুরু হয়েছে 3 দিন ব্যাপী আবাসন মেলা। করোনার ধাক্কা সামলে এবার ঘুরে দাঁড়াতে চান আবাসন ব্যবসায়ীরা। তবে প্লট ফ্ল্যাটের মূল্য নাগালের বাইরে বলছেন ক্রেতা দর্শনার্থীরা। করোনার কারণে একদিকে অর্থনৈতিক মন্দা, অন্যদিকে নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধি, বন্ধ গ্যাস সংযোগও, সব মিলিয়ে গত কয়েক বছর ধরেই সংকটে দেশের আবাসন খাত। করোনার এই সময়ে ফ্ল্যাট বিক্রি তো দূরের কথা, গ্রাহকদের কাছে কিস্তির টাকাও পাননি অনেক প্রতিষ্ঠান। বন্ধ হয়েছে প্রকল্পের নির্মাণ কাজও। বড় প্রতিষ্ঠানগুলো প্রকল্প নিলেও ছিল না ক্রেতা। চট্টগ্রামের 3 দিন ব্যাপী আবাসন মেলা এই খাত সংশ্লিষ্টদের ঘুরে দাঁড়ানোর বড় এক উপলক্ষ। ইনকাম সোর্স সবারই খারাপ অবস্থায় আছে, তো আমরা চাচ্ছি কোনো রকম টিকে থাকার জন্য আগামী 1 বছর মতো আমরা এই সংগ্রামটা চালিয়ে যাব। এর মধ্যে যারা আমাদের মতো রিনিউয়েল কোম্পানি আছে তারাই একমাত্র টিকে আছে। মেলা নিয়ে ক্রেতা দর্শনার্থীদের আগ্রহও কম নয়। প্লট ফ্ল্যাটের আকার, দাম সহ প্রকল্পের বিস্তারিত জেনে বুকিং দিচ্ছেন অনেকে, তবে অসন্তুষ্ট দাম নিয়ে। প্রায় 5 থেকে 10,000 টাকা ওরা বেশি বলতেছে আস্কিংটা। আমরা মূলত মাঝারি সাইজের ফ্ল্যাটটাই দেখতেছি, 1800 1900 স্কোয়ার ফিটের। বরাবরই মাঝারি আকারের প্লট ফ্ল্যাটের চাহিদা বেশি। ব্যাংক ঋণ সুবিধা বা ভাড়ার টাকায় আবাসন নিশ্চিত করার সুযোগ চান পেশাজীবীরা। আর আমাদের যেহেতু অফিসিয়ালি একটু ব্যাংক লোন সুযোগ সুবিধা আছে, সেভাবে চিন্তা করছি একটা ফ্ল্যাট যদি নিয়ে রাখি শহরে। আমরা একটা ডাউন পেমেন্ট দিয়ে যদি 2-3 বছরের কিস্তিতে একটা ফ্ল্যাট নিতে পারি, এটা আমাদের স্বপ্ন আর কি। ক্রেতা টানতে ছাড়ের পাশাপাশি নানা অফার দিচ্ছে আবাসন প্রতিষ্ঠানগুলো। বাউন্ডারি ওয়াল দিয়ে ঢুকলে যাতে একটা হ্যাপি ফিল করতে হবে, এটাকে ধরে আমরা কাজ করতেছি। এই আয়োজনটা আমি মনে করি একেবারে খুবই সময় উপযোগী হয়েছে এবং এখান থেকে আমাদের গ্রাহক যারা তারা ম্যাক্সিমাম বেনিফিটটাই পাবে। চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লুতে বৃহস্পতিবার শুরু হওয়া এই মেলা চলবে আগামী শনিবার পর্যন্ত। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম। এবার জানাবো সাপ্তাহিক মুদ্রা বাজারের খবর। বেড়েই চলছে মার্কিন ডলারের দাম। সপ্তাহের শুরু থেকে শেষ পর্যন্ত দাম ছিল অপরিবর্তনশীল। সর্বোচ্চ লেনদেন হচ্ছে 85 টাকা 85 পয়সায়। তবে খোলা বাজারে কিছুটা বাড়তি দামে বিক্রি হচ্ছে ডলার, কিছুটা পরিবর্তন এসেছে ব্রিটিশ পাউন্ডের দামে। সপ্তাহের ব্যবধানে কমেছে প্রায় 2 টাকা। এনসিসি ব্যাংকের তথ্য বলছে বৃহস্পতিবারে সর্বোচ্চ 117 টাকা 85 পয়সায় লেনদেন হয় মুদ্রাটির। সর্বনিম্ন 117 টাকা 16 পয়সা দর ছিল বুধবার। 100 টাকা 38 পয়সা থেকে 98 টাকা 95 পয়সায় ওঠানামা করেছে ইউরোর বিনিময়। পাশাপাশি কিছুটা কমেছে অস্ট্রেলিয়ান ডলারের দর। সর্বোচ্চ 64 টাকা 16 পয়সায় বিক্রি হয় মঙ্গলবার। 20 টাকা 50 পয়সা থেকে 65 পয়সার মধ্যে হাত বদল হয়েছে মালয়েশিয়ান রিঙ্গিত। কিছুটা নিম্নমুখী প্রবণতা ছিল সিঙ্গাপুর ডলারের বাজার। সোমবার 64 টাকা 76 পয়সায় বেচাকেনা হয় মুদ্রাটি। অপরিবর্তিত ছিল সৌদি রিয়ালের দর। লেনদেন হয়েছে 22 টাকা 89 পয়সায়। ওঠানামা ছিল কানাডিয়ান ডলারের দাম। আর ভারতীয় রুপির জন্য সর্বোচ্চ গুনতে হয়েছে 1 টাকা 16 পয়সা। পরিত্যক্ত অর্ধ শতাধিক প্লেন নিলামে তুলল কেনিয়ার একটি বিমানবন্দর কর্তৃপক্ষ। যে কেউ চাইলেই কিনতে পারবেন এসব উড়োযান। প্রথম দিন শতাধিক ক্রেতা এলেও বিক্রি হয়েছে মাত্র 16টি। ব্যক্তিগত ব্যবহারের পাশাপাশি বানানো হবে বার ও রেস্তোরাঁ। কেনিয়ার জোমো কেনিয়াত্তা বিমানবন্দরে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় আছে পুরনো মডেলের এসব বিমান। জায়গা খালি করতে বিভিন্ন এয়ারলাইন্সের দীর্ঘদিন ধরে পড়ে থাকা এসব বিমান নিলামে তুলেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এ দফায় মোট 73টি বিমান তোলা হয় নিলামে। 5 দিনের আয়োজন চলবে 22 নভেম্বর পর্যন্ত। প্রথম দিনেই বিক্রি হয়েছে 16টি বিমান। বড় আকারের একটি বিমান কিনেছি, তবে এটি যাত্রী আনা নেয়ার জন্য নয়, রেস্তোরাঁর জন্য ব্যবহার করব, যেখানে বসে খেতে পারবেন ভোজন রসিকরা। আমার মনে হয় এমনটি আগে কেউ করেনি। 3টি বিমান কিনতে এসেছিলাম, কিনেও ফেলেছি। এর মধ্যে একটি কার্গো, একটি জেট আর একটি যাত্রীবাহী বিমান। অযত্নে অবহেলায় পড়ে থাকা বিভিন্ন মডেলের এই বিমানগুলো শুধু ফ্লাইট পরিচালনার জন্যই নয়, আস্ত বিমানটিকে বার এবং রেস্তোরাঁ বানাতে চান এক ব্যবসায়ী। এখান থেকে কেনা বিমানগুলো আগামী মাসের মধ্যে চালু করার ব্যবস্থা করব। সবগুলো বিমানের অবস্থা দেখেছি, বেশ ভালো আছে। তবে নিলামে কেনা বেশিরভাগ বিমান ভাঙা বা নষ্ট যাই হোক না কেন 7 দিনের মধ্যে নিয়ে যেতে হবে, খালি করতে হবে জায়গা।
এই সময় বিমানের জায়গার জন্য প্রতিদিন ভাড়া গুনতে হবে $120 করে। জরিমানা দিয়ে 2 সপ্তাহের মধ্যে না নিলে বাজেয়াপ্ত হবে টাকা এবং বিমান দুটোই। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। এই ছিল বিজনেস টুডের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।